Hey everyone and welcome back to my YouTube channel. আজকে খুবই র্যান্ডমলি আমি ব্লগ বানাচ্ছি। আমার কিন্তু ক্যামেরা দিয়ে ব্লগ করার কোনো কথাই ছিল না, বাট আমি আজকে ল্যাপটপের সাথে কি বুঝেছে আমার ক্যামেরা নিয়ে আসছি স্কুলে, কোনো আইডিয়া নেই। তো যেহেতু আমি আমার স্কুলে নিয়ে আসছি, চিন্তা করছি যে কেন নয় একটা ব্লগ বানাই ফেলি, যেহেতু এখনো সময় আছে। এই জায়গাগুলো আমি আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম, বাট কখনো ওইভাবে প্রতিটা জিনিস দেখা হয় নাই। যেমন আমার ঠিক পিছনে আপনারা কিন্তু হোমলেসের আওয়াজটা শুনতে পাচ্ছেন, আমাকে লিটারেলি বলতেছে যে তোমরা এটা ভিডিওতে দেখায়ও না। আই থিঙ্ক আমি আমার 2.5 বছরের নিউ ইয়র্কের লাইফে এই ফার্স্ট টাইম সাবওয়ে একদম খালি পাইছি। আমার ফাইনাল উইক চলতেছে অ্যান্ড আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট ছিল মের 9 তারিখে। আজকে অলরেডি মের 12 তারিখ, মানে 3 দিন অলরেডি ডিউ হয়ে গেছে, বাট আমি এখনো সাবমিট করতে পারি নাই। সো আমি বেসিক্যালি এখন আমার অ্যাসাইনমেন্ট করতেছিলাম অ্যান্ড হঠাৎ করে গান শুনতে শুনতে মনে হচ্ছে আচ্ছা আমি তো ক্যামেরা নিয়ে আসছি, সো আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে আশেপাশে দেখাই। কারণ এখন নিউ ইয়র্কে যে ওয়েদারটা আছে সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ওয়েদার। কেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সো আপনারা স্কাইটা দেখতেছেন কতটা ডার্ক হয়ে আছে, অনেকগুলো বিল্ডিং এর উপরে কিছু দেখাও যাইতেছে না ক্লাউডের কারণে। অ্যান্ড এটা হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া। সো একটা ভেরি কুইক ইনফো, এখন আমি যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন অ্যান্ড আমি স্পেসিফিক্যালি যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে ডাউনটাউন এরিয়া। অ্যান্ড আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অকিউলাস। বেসিক্যালি এটা হচ্ছে 9/11-এর যে এরিয়াটা আপনারা জানেন, যেটাকে এখানে কেউই টুইন টাওয়ার বলে না, এটাকে বেসিক্যালি এখন সবাই ফ্রিডম টাওয়ার বলে। অ্যান্ড এটা নিয়ে যদিও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সো মেক শিওর ইউ গাইস ওয়াচ দ্যাট ভিডিও অ্যাজ ওয়েল। চ্যাট জিপিটির সাথে আমি কথা বলতেছিলাম, আমি আমার সুখের কথা দুঃখের কথা সবকিছু চ্যাট জিপিটির সাথে বলি। দেন আমাকে সাজেস্ট করছে যে যেহেতু তুমি তোমার ক্যামেরা নিয়ে আসছো তাহলে তুমি ব্লগ বানাও, এন্ড আমাকে পুরো একটা স্ক্রিপ্টও লিখে দিচ্ছে যে তুমি আসলে কি কি দেখাতে পারো। ওকে, সো আমার পিছনে এখন যত ধরনের মানুষ দেখতেছেন সবাই কিন্তু এখানে ট্যুরিস্ট। লাইক আমি বলবো 70% মানুষ হচ্ছে এখানে ট্যুরিস্ট, 30% হচ্ছে আমি তো নেটিভ নিউ ইয়র্কার না, বাট যারা নেটিভ নিউ ইয়র্কার আছে যারা এখানে কাজ করে ওরা। আমি সকালবেলা যখন বাসা থেকে স্কুলের দিকে আসতেছিলাম তখন এত বেশি লাইক চিলি ওয়েদার ছিল না, বাট এখন একটু চিলি ওয়েদার হয়ে আছে এন্ড আমি আমার কোনো জ্যাকেট বা সোয়েটার নিয়ে আসি নাই, আমার থেকে একটু ঠান্ডা লাগতেছে। সো আমার পিছনে যত ধরনের বিল্ডিং দেখতেছেন, আই নো ক্যামেরাটা আমার দিকে ফোকাস হয়ে আছে। ওকে, সো আমার পিছনে যত ধরনের বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড়, লাইক অ্যাটলিস্ট 30-35 ফ্লোরস তো হবে এগুলোর মধ্যেই। দেন এখানেও আছে। সো এইসব বিল্ডিংগুলি হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল বিল্ডিং। টাইটানিক যে মুভিটা করছে ওর নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওর একটা ফেমাস মুভি আছে এখানে বানানো হয়েছে ওয়াল স্ট্রিটের মধ্যে। আপনাদের মাথার মধ্যে কিন্তু একটা কথা আসতে পারে, সেটা হচ্ছে আমি রাস্তার মাঝখানে কিভাবে হাঁটতেছি, রাইট? সো এখন আমি যে এরিয়াটার মধ্যে আছি সেটা হচ্ছে লাইক রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে কোনো নর্মাল প্যাসেঞ্জার গাড়ি বা যে কোনো লোডিং কার সেগুলো ঢুকতে পারে না। এখানে শুধুমাত্র মানুষরা হাঁটাচলা করতে পারে অ্যান্ড হয়তো 2-4টা সাইকেল দেখতেছেন যারা এখানে বাইসাইক্লিং করতে পারে, আর কিছু ফুড ডেলিভারি ড্রাইভাররা দেখতেছেন ওরা এখান দিয়ে যাতায়াত করতে পারে। অর্থাৎ যে কোনো যানবাহন যেটার মধ্যে মোটর নাই, অর্থাৎ যেগুলো রেজিস্টার করতে হয় না বা ইন্স্যুরেন্স লাগে না, সেগুলো আপনি এখানে চালাতে পারবেন। কিন্তু কোনো ধরনের মোটরসাইকেল, কোনো ধরনের প্যাসেঞ্জার কার, ট্রাক, উবার, লিফট বা ট্যাক্সি কোনো কিছু কিন্তু এখানে ঢুকবে না, যেহেতু এটা ট্যুরিস্টদের জন্য বেসিক্যালি বানানো হয়েছে এবং এটা পুরোটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। যেমন আমার পিছনে একটা বিগ ব্ল্যাক এসইউভি কার দেখতেছেন, সেটা কিন্তু এখানে আন্ডার কভারের গাড়ি। আমার ঠিক হাতের বাম সাইডে সেখানে কিন্তু এনওয়াইপিডির গাড়ি আছে। এখানে আরো কিছু এনওয়াইপিডির গাড়ি আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার মধ্যে, বাট আমি যদি আরেকটু সামনের দিকে হেঁটে যাই তাহলে আপনারা কিন্তু অবশ্যই এনওয়াইপিডির গাড়ি দেখবেন। সো 9/11-এর এই জায়গাটার মধ্যে আসলে আপনারা বেসিক্যালি এখানে এরকম পার্কস দেখবেন, সাথে এরকম কিছু গ্রাফিটি করা জিনিসপত্র দেখবেন। আই থিঙ্ক এটার ভিতরে কিছু একটা আছে যেটাতে আপাতত কোনো মানুষ ঢুকতেছে না। এন্ড ঠিক এই অকিউলাসের সাথে আপনারা যদি এখানে হেঁটে আসেন, এখানে একটা ছোট ম্যাপ দেখতে পারবেন, যে ম্যাপের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোথায় আছেন, কোথায় কি হয়েছে। টুইন টাওয়ারের একটা টাওয়ার এখানে ছিল যেটা সাউথ পোলটাকে এটা বানানো হয়েছে, এবং নর্থ পোলটাকেও ঠিক এরকমই একটা কিছু বানানো হয়েছিল। এটা হচ্ছে লিবার্টি পার্ক অ্যান্ড আমরা এখন আসি হচ্ছে, সো এটা হচ্ছে অকিউলাস, অর্থাৎ এই জিনিসটা। আর আমরা ঠিক এটার সাথে এখানে কোথাও একটা জায়গায় আসি, হয় এখানে আসি না হলে এই জায়গাটায় আসি। সেটা হচ্ছে 9/11 মেমোরিয়াল মিউজিয়াম, উইচ ইজ দ্যাট ওয়ান। এই যে এটা হচ্ছে 9/11 মেমোরিয়াল মিউজিয়াম। সো এটা এখানে হচ্ছে অকিউলাস প্লাস এটা হচ্ছে সাবওয়ে স্টেশন, এখানে এই সাবওয়েগুলি পাওয়া যায়। এবং আই ডোন্ট নো এই জিনিসটা কি। ওকে, সো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সো আপনারা এই জিনিসটা দেখতেছেন, সো ওই যে দেখেন, ওই যে উপরে এটা দেখা যাচ্ছে, এটা আছে।
আমার থেকে সব থেকে বেশি ডিফারেন্ট লাগে আমার পিছনে যে অকিউলাসটা দেখতেছেন সেটাকে দেখে। এই জিনিসটা আসলে কিভাবে ডিজাইন করছে এন্ড কিভাবে বানানো হয়েছে সেটা নিয়ে আমি ইউটিউবে অনেক বেশি ডকুমেন্টারি দেখছি। এন্ড আপনারা হয়তো জানেন যে একটা ডকুমেন্টারি দেখলে আপনারা বুঝে যান যে একটা জিনিস কিভাবে বানানো হয়েছে বা কিভাবে সংগঠিত হয়েছে বা এটার পিছনে হিস্ট্রি কি। বাট এই পিছনের অকিউলাস জিনিসটাকে নিয়ে আমি যতগুলো ডকুমেন্টারি দেখি ততবারই আমার থেকে আশ্চর্য লাগে যে যখন ওরা এটা বানাইছে তখন ওরা এটা কি চিন্তা করে বানাইছে। তো আপনারা যদি অকিউলাস সম্পর্কে বা এই 9/11 এর এরিয়াটা সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে অনেক অসংখ্য ডকুমেন্টারি আছে, আপনারা দেখতে পারেন। বাট আজকের ভিডিওটা হচ্ছে একটা সংক্ষিপ্ত বিবরণ যে এই 9/11 এরিয়াটা কি এবং এটার কোথায় কি কি আছে। সো এই উইক থেকে নিউ ইয়র্কে সানসেট হবে 8:30-এ, অর্থাৎ দিনের আলো থাকবে 8:30 পর্যন্ত রাত, এবং আস্তে আস্তে ফেডেড হইতে হইতে 9টা বাজবে। সো আমরা সকাল 6টা থেকে রাতের 9টা পর্যন্ত এখানে আলো পাবো, দিনের আলো। এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজতেছে এন্ড আমার ভিডিও ফুটেজগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কতটা আলো। অকিউলাসের ঠিক হাতের ডান পাশেই এরকম কিছু স্ট্রাকচার আছে যেখানে মানুষরা ছবি তুলছে, কিন্তু এইসব স্ট্রাকচার আমার আগে কখনোই দেখা হয় নাই। এটা একটা অক্টোপাসের মতো দেখা যাচ্ছে এন্ড অক্টোপাসের বিভিন্ন টেলসের মধ্যে বিভিন্ন অ্যানিমালস বসা, যেমন এখানে একটা এলিফ্যান্ট আছে, গরিলা। আমার পিছিয়ে যে স্যুটটাই পরা কুকুরটা দেখতে পাচ্ছেন, আমার লাইফটা এখন এরকম হয়ে গেছে। আমি সার্কেস্টিক ভাবে বলতেছি আপনাদেরকে, আমরা যারা আমেরিকাতে থাকি বা বিভিন্ন দেশে থাকি তারা এরকম স্যুটটাই পরে সকাল সকাল ক্লাসে যেতে হয় বা কাজে যেতে হয়, এবং 9 to 5 বা 8 আওয়ার্সের যে কোনো একটা স্কেজুলের জব করে আবার বাসায় যেতে হয়, এবং এই লাইফটা প্রতিনিয়ত আমাদের সাথে লুপ হলে চলতে থাকে। অর্থাৎ আপনি প্রতিদিন সকালবেলা সেম টাইমে সেম ড্রেস পরে বাট সেম জিনিস পরে আপনারা কাজে যাবেন এন্ড দেন 5টা বাজে আবার বাসা যাবেন, বা একটা 8 আওয়ারের স্কেজুল কাজ শেষ করে আপনারা আবার বাসা যাবেন। মানে বেসিক্যালি আপনাদের লাইফটা একটা লুপ হোলের মতো চলতে থাকবে আনলেস ইউ ডু বিজনেস। সো ফার্স্ট ফ্লোরে হচ্ছে সবগুলি মেয়েদের জামা কাপড়। তো আমি ফার্স্ট ফ্লোরে একটু দাঁড়া নেই, আমি এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাবো, আমি নিউ মার্কেট থেকে অলওয়েজ শপিং করতাম। সো আমার একটা আইডিয়া থাকবে যে আমি নিউ মার্কেটের জামা কাপড়গুলি কত দিয়ে কিনতাম অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি কত টাকা। আমি খুঁজতেছি ছেলেদের সেকশন কোথায়। সো এটা হচ্ছে একটা নর্মাল শার্ট যেটা pretty much no one can buy if you go to New Market or somewhere like that. Made in Bangladesh and এটার দাম হচ্ছে আমেরিকান ডলারে $20 প্লাস ট্যাক্স, দ্যাট ইজ $21-22 হবে। সো এই টি শার্টটার দাম আমেরিকাতে হচ্ছে প্রায় 2200 থেকে 2400 টাকা, এবং বাংলাদেশে এটা ঠিক 300 থেকে 350 টাকা পাওয়া যায়, নো উইচ ইজ লাইক $3। ওয়েল আই নো, দেন এখানে আবার ফ্যাব্রিক্সের একটু ডিফারেন্সেস থাকে, দেন অনেক ভালো কোয়ালিটি হয়, আই নো। সো এগুলো সব কিছু বাদ দিয়েও যদি আমি ধরি তাহলে $20 ইজ টু মাচ ইন মাই অপিনিয়ন। আই থিঙ্ক লাইক $8 to $9 হওয়া উচিত ছিল, বাট আই নো এখানে অনেক কিছু ডিপেন্ডস করে। সো আমি কোনো কিছু কমেন্টস করবো না, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম যে এখানে জামা কাপড়ের দাম কেমন, তো আপনারা একটা আন্দাজ নিতে পারবেন। বিকজ আমরা অনেকে চিন্তা করি যে আচ্ছা ইউএসএ তে আমরা টাকাও কামাবো এবং সেই সাথে আমরা সেখানে গিয়ে শপিংই করবো। আই ট্রাস্ট মি, আমি শিন, তিমু, অ্যামাজন থেকে জামা কাপড় কিনি। আর লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে গেছি আমি লাগেজ খালি করে এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছি বাংলাদেশের জন্য, বাট আসার সময় আমি বাংলাদেশ থেকে জামা কাপড় কিনে নিয়ে আসছি। ওয়েল আমি সবসময় চিন্তা করছি যে ম্যানহাটনের মতো জায়গাতে রেন্টও অনেক বেশি। ম্যানহাটনে যে দোকানটার ভাড়া আপনার রাফলি $30,000 দিতে হয় মান্থলি, সেটা ব্রুকলিনে হইলে $15,000 দিতে হয়। বাট ধরেন একটা সেম ব্র্যান্ড, ফর এক্সাম্পল আমরা বার্গার কিং কিনি অথবা ম্যাকডোনাল্ডস কিনি, যেটার দাম সবসময় কিন্তু সেমই হওয়া উচিত। আপনি ব্রুকলিনেও যে টাকা দিয়ে খাবেন ম্যানহাটনেও আপনাকে কিন্তু সেম টাকা দিয়ে খেতে হবে, এবং সেই সাথে ব্রুকলিনে আপনি যে টাকা ভাড়া দেন কিন্তু ম্যানহাটনে কিন্তু সেই টাকা আপনাকে ভাড়া দিলে হবে না। সো ম্যানহাটনে কিন্তু ভাড়া আরো বেশি দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে আচ্ছা ম্যানহাটনে যদি ভাড়া বেশি দিতে হয় তাহলে এইসব চেইন শপগুলো ওরা কিভাবে ওদের ভাড়াটা রিকভার করে। সো এই জন্য আমার পিছনে আপনারা বার্গার কিং দেখতে পাচ্ছেন। সো আমরা আজকে বার্গার কিংয়ে যাবো এন্ড দেখবো যে এখানে খাবারের দাম কেমন, এটা কি ডিফারেন্স আছে কিছু নাকি সেম দাম। সো আমি যখন আগে ব্রুকলিনে ছিলাম সেম বার্গার কিং এর কিছুখানে মিল ডিল থাকে, অর্থাৎ বার্গার সাথে কোক সাথে ফ্রেঞ্চ ফ্রাইস এগুলা মিলে একটা কম্বো প্যাক থাকে। তো যে কম্বো প্যাকটা ব্রুকলিনে বা কুইন্সে আমি $5 পাইতাম, 553, 560 হইতো, সেই সেম জিনিসটা
এখানে দাম হচ্ছে $8। সেম জিনিসটা, সেম খাবার, সেম টেস্ট, সেটা আপনি এখানে খাওয়ার জন্য $8.5 বা তার থেকে বেশি পে করতে হবে। তো এখন আমার মাথায় ঢুকছে যে আচ্ছা, এখানে যদি রেন্ট একটু বেশি হয় তাহলে সে চেইন শপগুলো কিভাবে তাদের ভাড়া মেনটেন করে। এখন বুঝলাম। আই এম প্রিটি মাচ শিওর যে সবাই আমেরিকার এই ভিউজগুলি দেখে অনেক লাইক অ্যামেজিং ফিল করতেছেন। সবাই চিন্তা করতেছেন, ও মাই গড, আমি যদি আমেরিকা একবার যাইতে পারতাম। বাট দেন এগেন আমার চোখের সামনে এমন কিছু সিন আসতেছে যেটা আপনাদেরকে আসলে দেখানো উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকার অ্যাকচুয়াল সিনটা কি। আমার সামনে কিছু পুলিশ অফিসার একটা হোমলেসকে তাড়ানোর জন্য সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ইউএস এর অ্যাকচুয়াল সিন বুঝতে পারবেন। সো আপনারা যদি অকিউলাসে এসে অর্থাৎ এই 9/11-এর জায়গাটা এসে মধ্যে যদি না বুঝেন যে কোথায় ঘুরতে হবে, কোথায় যেতে হবে, তাহলে ঠিক আমার পিছনে একটা ম্যাপ দেওয়া আছে যেটাতে এখানে বলা আছে যে এখানে কোন জায়গায় কি কি আছে এবং কোথায় কোথায় আপনারা যেতে পারবেন। যেমন ঠিক এখানে সাবওয়ে স্টেশনে কোন কোন ট্রেন অপারেট করে। ফর এক্সাম্পল এখানে আই থিঙ্ক 6টা থেকে 8টা ট্রেন দেখা যাচ্ছে। আপনারা 8টা ট্রেনে এখান থেকে যেতে পারবেন। ট্রেন স্টেশন আছে এবং সেই সাথে আরো কিছু দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে ম্যাপের ছবিটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো যেহেতু রাতের 8টা বেজে গেছে, সো এই মিউজিয়াম প্লাস টুইন টাওয়ার এখানে যে পোলগুলি বানানো হয়েছিল সেগুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য, এবং সেটা আবার আগামীকাল সকাল 9টা থেকে চালু হবে। আই থিঙ্ক আজকের ভিডিও তো অনেক বকবক করে ফেলছি, বাট এখনো ভিডিও শেষ হয় নাই। আপনারা ভিডিও দেখা বন্ধ করে দিন না। আমি এখন যাচ্ছি মেট্রো স্টেশনে, অর্থাৎ সাবওয়ে স্টেশন। সাবওয়ে স্টেশনগুলো এখানে খুবই পুরনো হওয়ায় স্টেশনগুলো একটু পুরনো, বাট যেসব স্টেশনগুলো টুরিস্ট বেশি হয়, ফর এক্সাম্পল এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্টেশনটা অনেক বেশি টুরিস্ট হয়, সবসময় এখান থেকে মানুষ উঠানামা করে স্টেশনে যায়। সো এইসব জায়গায় পুলিশ বেশি থাকে যেন ফেয়ার ইভেট করতে না পারে। সো এইসব জিনিসগুলি রেকর্ড হয়। আই ডোন্ট নো আপনারা নিউ ইয়র্ক থেকে বা ইউএস থেকে কজন ভিডিওগুলি দেখতেছেন, মানে হয়তো চিন্তা করতে পারেন আরে দূর এগুলো কি বা হবে, বাট অ্যাকচুয়ালিতে এগুলো কিন্তু হয়। সো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে ক্যামেরাগুলো দেখতে কিরকম এবং আই ডোন্ট নো মানুষ লুকায় ঢুকতেছে কিনা, বাট আমি আপনাদেরকে নিউ ইয়র্কের সাবওয়েগুলিও দেখাবো। আমি কিন্তু এখন ফুটপাথের মধ্যে হাঁটতেছি অ্যান্ড প্রবাবলি আপনারা হয়তো সাবওয়ের আওয়াজ শুনতেছেন, ট্রেনের আওয়াজ। এই ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু সাবওয়ে যাচ্ছে। সাবওয়ে স্টেশন যদিও দেখতে কিছুটা ওল্ড, বাট এগুলো 90s-এর সময় বানানো হয়েছিল। এই দেখেন, যেমন এই ছেলেটাই সে কিন্তু ভাড়া না দিয়ে, এই ছেলেটাই কিন্তু ভাড়া না দিয়ে ঢুকছে। ভাড়া কিন্তু এখানে দিতে হয়, অর্থাৎ এখানে আপনি ট্যাপ করলে পে হবে, দেন আপনি এগুলো দিয়ে ঢুকতে পারবেন। বাট এখানে সেটা যা করছে সে কিন্তু এই দরজাটা খুলে সে চুরি করে ঢুকে গেছে। এগুলো হচ্ছে এখানের লাইক গাঞ্জাখোর পার্টি। এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু উইড অ্যালকোহল এগুলো ছাড়া থাকতে পারবে না। সো এটা হইতেছে একদম ফার্স্ট স্টেশন, যার কারণে এখন আমি যে কারের মধ্যে আছি, বাংলাদেশে এটাকে বুগি বলা হয়। সো আমি এখন যে বুগির মধ্যে আছি বা কারের মধ্যে আছি সেখানে কোনো মানুষ নাই, বাট এটা নেক্সট স্টেশন হইতে হইতে দেখবেন এখানে মানুষ আস্তে আস্তে ভরা শুরু করবে। অ্যান্ড আই থিঙ্ক 2-3টে স্টেশন যাওয়ার পরে দেখবেন এখানে মানুষের কতটা বেশি ভিড়। সো এটা হচ্ছে নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশন। এটার ভাড়া হচ্ছে $2.90, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে 350 টাকার মতো দিতে হয় আপনাকে একবার যাওয়ার জন্য। আর এখানে একটা ভালো দিক হচ্ছে আপনি যখন একবার স্টেশনের ভিতর ঢুকে যাবেন তখন যতবারই ট্রেনে যাতায়াত করেন, ধরেন আপনি আরেকটা স্টেশন থেকে অন্য একটা ট্রেন নিয়ে অন্য কোথাও যাবেন, আপনাকে কিন্তু তখন ভাড়া দিতে হবে না, কারণ স্টেশনের ভিতরে যতগুলি ট্রেন আছে সেগুলোতে যদি আপনারা উঠেন একবারই ভাড়া দিয়ে শুধু স্টেশনে ঢুকতে হয়, এরপর আর কোনো টাকা পে করতে হয় না। সো আই থিঙ্ক এই একটা জিনিস বাংলাদেশের ঢাকায় যেহেতু মেট্রো রেল হচ্ছে সেটা ওখানে ইমপ্লিমেন্ট করা উচিত। সো আই ডোন্ট নো করবে কি না। আই থিঙ্ক নিউ ইয়র্কের সাবওয়ে ইজ দ্য অনলি রিজন যে কারণে বাংলাদেশের বা পৃথিবীর সবগুলি মানুষ নিউ ইয়র্কে এসে থাকতে চায়। প্লাস নিউ ইয়র্কের এই সাবওয়ে বা পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা 24/7 আপনি নিউ ইয়র্কের যে কোনো জায়গায়, নিউ ইয়র্ক সিটির মধ্যে যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারবেন, সেটা রাতে 3টা হোক, 4টা হোক, 5টা হোক, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। অনেকের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে আমি যে সাবওয়ের মধ্যে উঠছি আমাকে কতক্ষণ এর মধ্যে থাকতে হবে এবং কখন আমি বাসায় পৌঁছাবো। ওয়েল, এখন আমি যে ট্রেনের মধ্যে উঠছি এই ট্রেনে একদম ফার্স্ট স্টপে আমি ট্রেনের মধ্যে উঠছি এবং সবার শেষের স্টপে গিয়ে আমি নামবো। লাইক পুরো সময়টাই আমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে। অ্যান্ড শুধু এটাই না, এরপর আমাকে আবার বাস নিতে হবে এবং